কুহুর মনে জেদ জেগেছে। এই দীপ্র নামক মানুষটিকে দু চোখে দেখতে পারছে না ও। মানুষটাকে বাড়ি থেকে বের করতে পারলে শান্তি হতো, কিন্তু সেটা তো ওর হাতে নেই। আচ্ছা, বাবা বেঁচে থাকলে এই মানুষগুলোর সাথে একই বাসায় থাকতেন কি? কুহুর মনে হয় থাকতেন না। চাচারা যে অন্যায় করেছেন, এরপর এই মানুষগুলোর সাথে থাকা যায় না। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে। সে সেজেছে অল্প, না সাজার মতন করেই। অন্যদিকে কণা সেজে চলেছে, একটার পর একটা জিনিসপত্র মেখে চলেছে। গায়ে ওড়না টেনে নিয়ে কুহু বলে, হলো তোর? আর একটু আপু, বলে চোখে কাজল টেনে নেয় কণা। বলা বাহুল্য, কুহুর ত্বকের রং আর কণার ত্বকের রং কাছাকাছি, দুজনেই ফর্সা। তবে কণার থেকে কুহুর চেহারায় মায়া বেশি। মেয়েটাকে তাই তো বোকা বোকা লাগে, অথচ কুহু কিন্তু বোকা নয়। ও আসলে ভালো মানুষ। এই ভালো মানুষের সুযোগই নিয়েছে চারপাশের মানুষগুলো। কুহু চেয়ে চেয়ে কণার সাজগোজ দেখে। কণা নিজের ওড়নাখানা পরে নিয়ে ঘুরে তাকায়, ভারী অবাক হয়ে বলে, এ কি রে? কি আপু, তুই তো সাজলিই না। এত সেজে কি হবে, যাচ্ছি তো গ্রাম ঘুরতেই। ইস, তুই বুঝতে পারছিস না, দীপ্র ভাইকে ইমপ্রেস করতে হবে তো। তোর কেন মনে হলো আমি ওনাকে ইমপ্রেস করতে চাই? এ কথাই মিয়ে গেল কণা। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, তোদের মনে হয় না একটা মানুষ আমাকে এতটা অপমান করার পরও বাড়ির লোকগুলো তাকে মাথায় তুলে নেচে যাচ্ছেন? মাও এই বিষয়ে নির্বিকার। কুহুর গলাটা ধরে আসে। মায়ের অবশ্য দোষ নেই, নারীটি শোকে যে কাতর। তিনি তো ভালোই চেয়েছিলেন সবটা সুন্দর করতে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আয়ানাকে দেখে মনে হলো সে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। নতুন জামা, ভারী মেকআপ, চোখে সানগ্লাস। রাত্রি তো না পেরে বলেই ফেলল, মনে হচ্ছে তোর বিয়ে লেগেছে। উফ, এভাবে বলছো কেন? সাজ কি অনেক বেশি হয়েছে? না না, ঠিকই আছে, বলে মুখ টিপে হাসে রাত্রি। আয়ানা বিরক্ত হয়। সে যথেষ্ট সুন্দরী, না সাজলেও তো তাকে সুন্দর লাগে। তবে সে সেজেছে নিজেকে আরেকটু গোছানো, স্মার্ট দেখাতে। এদিকে রাত্রিপু, শ্যাম ত্বকের মেয়ে, চেহারা মোটামুটি ভালো, তবে তাকে সাজলেও যেমন লাগে, না সাজলেও তেমনই লাগে। আহামরি পরিবর্তন নেই, তাই তো সে সাজে না, অথচ অন্যের বিষয়ে অধিক কথা বলতে আসে। আয়ানা মুখ বাঁকায়। আরে কুঞ্জ যে? কুঞ্জকে সবাই ভালোবাসে। এর কারণ বাচ্চাটা বাড়ির সবথেকে ছোট সদস্য, দেখলেই আদর দিতে ইচ্ছে করে। রাত্রির কাছে এসে কুঞ্জ বলে, আমায় কেমন লাগছে রাত্রিপু? কুঞ্জকে তো রাজপুত্রই লাগে সব সময়। জামাটা ভালো না? খুব ভালো, এটা জন্মদিনের গিফট ছিল, মামা দিয়েছে। তুমি জানো রাত্রিপু, আমার জন্মদিনে কত মানুষ হয়েছিল, ইয়া বড় একটা কেক আনা হয়েছিল, খুব মজা, কিন্তু তোমরা তো আসোনি। বলে কুঞ্জ একটু মন খারাপ করল বোধহয়। এদিকে আয়ানা চোখ দিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কুঞ্জর যে সেদিকে খেয়ালই নেই। ও এবার একটু রাগার মতন করে বলল, তোর কোনো কাজ নেই না? যা মায়ের কাছে, যা, পরে আসবি, পাকা মোখালি। বলেই কুঞ্জকে তাড়িয়ে দিল আয়ানা। রাত্রি কিছু বলল না, ও খুব বুঝতে পেরেছে আয়ানা কেন এমন করেছে। আসলে বিশাল আয়োজন করে কুঞ্জর জন্মদিন পালন করা হলেও এ বাড়ির কাউকেই যে দাওয়াত করা হয়নি, এমনকি রাত্রিদেরও না। অথচ মেজমামা প্রায় দিনই কল করে মাকে বলতেন, আপা, আমি তো চাই সব ঠিক হোক, সবাই মিলেমিশে থাকি, তোমরা ছাড়া আমাদের কেউ আছে নাকি? অথচ এ কথাটা কেবল কথার কথা ছিল। এই বাড়ির মানুষগুলো ছাড়া মেজমামার সবাই ছিল। কুঞ্জ বসেছে দীপ্রর পাশে। এটা নিয়ে আয়ানা বেশ একটা রাগারাগি করলেও দীপ্র ভাই এসে যাওয়াতে সেই আগুনে ভাটা পড়ে যায়। পেছনের সিটে বসতে হয়েছে কুহু, কণা, রাত্রি ও আয়ানাকে। চারজনই শুকনো হওয়াতে 3 সিটে বেশ ভালোভাবেই বসতে পেরেছে তারা। দীপ্রর এই গাড়িখানা নিজের টাকায় কেনা, বেশ দামিও। আয়ানা নিজের উচ্ছ্বাস ধরে রাখতে ব্যর্থই হল, বলল, গাড়িটা একদম সেরা, তোমার পছন্দ সবসময়ই ভালো দাদা ভাই। সামনে থেকে দীপ্র বলল, আসলেই পছন্দ ভালো? অবশ্যই, এই কালারটাও একদম পারফেক্ট। দীপ্র সামান্য হাসল। পেছন থেকে কণা এবার বলল, বোর হয়ে যাচ্ছি, গান কোথায়? কি গান শুনবি? এই পথ যদি না শেষ হয়। না না, এসব বাংলা গান নয়,
তুমি বরং ওয়েক মি আপ দাও। বাধা দিয়ে বলল আয়ানা। কণার মুখটা শুকনো হলো। ও আবার বলল, ওসব ইংরেজি গান ভালো লাগে না। না ভালো লাগার কি আছে, তুই কি ইংরেজি বুঝিস না? আয়ানা সস্তা রসিকতা করে হেসে উঠল। কুহুর খুব লাগলো কথাটা। বোনের হয়ে সে বলল, ইংরেজি কেন বুঝবে না আয়নাপু? আর না বুঝলেও তাতে দোষের কি? এই রে, তুই কি মাইন্ড করলি নাকি কুহু? আমি কিন্তু এমনি এমনি বলেছি। কুহু আর কিছু বলল না। ওর মেজাজ আসলে এখন ঠিক নেই। নিজের জন্য না হলেও বোনের জন্য সে রুখে দাঁড়াতে পারে, তবে দীপ্র নামক মানুষটা থাকায় আর কিছু বলতে ভালো লাগছে না। এদিকে রাত্রি কিছু একটা বলতে যেতেই দীপ্র বলল, পাকিস্তানি গান দিচ্ছি, বলেই পাকিস্তানের বেশ জনপ্রিয় একটা গান চালালো, আতিফ আসলামের গাওয়া। শুনতে খারাপ লাগছে না। ওরা সবাই চুপ হয়ে গেল। কতক্ষণ যেতেই কুঞ্জ বলল, আমরা কি গাড়িতেই থাকব দীপ্র ভাই? না না, বড় রাস্তায় গাড়ি পার্ক করে তারপর ঘুরতে নামব। আর কতক্ষণ? এসেই গেছি, বলে দীপ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে যাচ্ছিল। তখনই লুকিং গ্লাসে ওর চোখ পড়ল, যেখানে কুহুকে দেখা যাচ্ছে। মেয়েটির চোখের দৃষ্টিতে তীব্র ক্ষোভের আগমন এসেছে। এই ক্ষোভের কারণ শুধুই কি আয়ানা, নাকি দীপ্র নিজেও? দীপ্র গাড়ি থামাতেই কুঞ্জর গলা, এসে গেছি? হ্যাঁ। ইয়ে, এসে গেছি, এসে গেছি। কুহু এত সময় জানালা দিয়ে বাইরেটা দেখছিল। ওদের এলাকাটা একদমই ছোট নয়, বিশাল এলাকায় সম্ভাবনার অনেক কিছুই রয়েছে। গ্রামের একপাশে নদী ও ধানি জমি হওয়াতে এখানে চাষের কাজ ভালো হয়, কিন্তু চাষ করার লোকের অভাব। বছরে 3 ফসল ফলানো সম্ভব হলেও ধানি জমিগুলোর অনেক জমি খালি পড়ে থাকে সারা বছর। শোনা যায় এখানে নাকি বিশাল কোনো প্রজেক্ট নিয়ে আসার প্ল্যান চলছে, অথচ এতে করে নদীর ক্ষতি হয়ে যাবে সেদিকে কোনো খেয়াল নেই। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। বাকিরা আগেই নেমে এসেছে। আয়ানা চটপট কটা সেলফি নিয়ে বলে, ছবিগুলো সুন্দর এসেছে তো। এই কণা, দীপ্র দাদা ভাইয়ের সাথে একটা ক্লিক করে দে তো। বলেই কণার হাতে ফোন তুলে দেয় আয়ানা। তারপর এসে দাঁড়ায় দীপ্রর পাশে। একটা ক্লিকের পর দীপ্রর বাহু টেনে ধরে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলে, এবার তোলো। এই মুহূর্তে আয়ানার চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। যদিও স্বাভাবিক দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক নয়, কিন্তু কণার বেশ মেজাজ গরম হচ্ছে। ওর ইচ্ছে করছে আয়ানাপুর ফোনটা ছুঁড়ে ফেলে ভাঙতে, কিন্তু ইচ্ছে হলেই কি সব করা যায়? দীপ্র গাড়িতে হেলান দিয়ে, ওর খুব ছোট সময়ের কথা মনে হচ্ছে। তখনকার পরিবেশ ভিন্ন ছিল, ছিল আনন্দ। এখন সব পানসে। দীপ্র একদম গ্রামের ছেলে। ছেলেবেলায় নদীতে ঝাঁপ, গাছে ওঠা, মাছ ধরাসহ শখের বসে ধান কাটার মতন কাজটিও করা হয়েছে তার। তারপর বিদেশের মাটিতে চলে যাওয়া, সেই কালচার গায়ে মাখানো। তাই বলে কি গ্রামকে ভুলেছে সে? না তো, ভুলেনি। ওর ইচ্ছে ছিল এখানে আসার, স্থায়ীভাবে থাকার। আশা হয়েছে, তবে স্থায়ী হওয়াটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। দীপ্র ভারী অবাক হয় যখন দেখে এত বছরেও এলাকাটা তেমন উন্নয়ন হয়নি, অথচ একদম শহরের পাশের এলাকা। এর পেছনে যে রাজনৈতিক শক্তি কাজ করছে তার আলাদা করে বলতে হয় না। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে। অদূরে দাঁড়িয়ে সবাই ছবি তোলা হচ্ছে। দীপ্র জানিনি, এখানেই দাঁড়িয়ে আছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। ও এবার ডাকার প্রয়োজন বোধ করল, হলো তোদের? কণা প্রায় 10 মিনিট ধরে একটা রিলস বানানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না মনের মতন। আয়ানা নিজেও সোশ্যাল মিডিয়া পার্সন, তাই দুজনের এই বিষয়ে ভালোই বনেছে, একে অপরকে সাহায্য করছে। রাত্রি আর কুঞ্জ একসাথে। কুঞ্জর হাজারটা প্রশ্ন। বাচ্চাটা যে গ্রামীণ পরিবেশের সাথে একদমই পরিচিত নয়, তাই তার সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে মেয়েটিকে। এদিকে কুহু একদম একা দাঁড়িয়ে। হালকা বাতাসে ওর ওড়নার এক পাশ উড়ে যাচ্ছে, মনোযোগ সামনের ক্ষেতগুলোর দিকে। খুব ভালোভাবে তাকালে বোঝা যায় এই ক্ষেতের ঠিক শেষ মাথা থেকেই নদী বয়ে চলেছে, আর সেই নদীর পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে স্কুলটি, যেই স্কুলের প্রাণ ছিলেন কুহুর বাবা কাদের দেওয়ান। কুহু অনমনেই সবটা ভাবছিল। তখনই রাত্রি এসে ওর পাশে দাঁড়াল। মামার কথা ভাবছিস? না তাকিয়ে কুহু বলল, বাবার কথা তো মাথা থেকে যাই না রাত্রিপু, নতুন করে কি আর ভাবব? তুই মেনে নিতে শেখ বল। মামা চলে গেলেন কতদিন হলো। কিভাবে মানব? বাবার সব স্বপ্ন, সবকিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। স্কুলের খবর তো জানো, বাবা চলে যেতেই যে যার মতন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
অনিয়মে যা তা অবস্থা, ছোট ছোট বাচ্চাদের মাথায় নষ্ট রাজনীতি ঢোকানো হচ্ছে। কুহুর কথায় রাত্রির মনটাও বড় বিষণ্ণ হয়ে গেল। ও কিছু বলার পূর্বেই অদূর থেকে দীপ্রর গলা। রাত্রি, লেট হয়ে যাচ্ছে। পেছন ফিরে চাইল রাত্রি, দীপ্রভাই ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে। আসছি, দ্রুত কর, এভাবে সময় নষ্ট করার মতন সময় নেই। কুহু এক পলক তাকাল। দীপ্র চোখে সানগ্লাস পরে নিয়েছে। রাত্রি বলল, চল। আমার বোধহয় এখানে আসা ঠিক হয়নি। কেন রে? সবার মাঝে বোঝা মনে হচ্ছে। যা তা বলিস না তো, চল এখন। বলেই কুহুল হাতখানা চেপে আগাতে লাগল রাত্রি। আয়ানা দারুণ একটা রিলস বানিয়েছে, সেটাই দেখাচ্ছে দীপ্রকে। দীপ্র হতাশ হয়ে বলে, তোরা দুজন এভাবেই সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়াস? নেচে বেড়ানোর কথায় আয়ানার মুখটা একটু অন্ধকার হল। কণা চোখ ছোট ছোট করে বলে, এটা ট্রেন্ড দীপ্র ভাইয়া। তো শুধু ট্রেন্ডে গা ভাসালে চলবে, পড়াশোনাও করতে হবে। পড়াশোনার বিষয়টি আশায় আয়ানা আর কথা বলল না। এই ব্যাপারে একেবারেই কাঁচা মেয়েটি। রাত্রি আর কুহু আসতেই কুঞ্জ বলল, চলো, আমাদের যাত্রা শুরু। এ কথায় হেসে কুঞ্জর মাথার চিলগুলো নাড়িয়ে দিল দীপ্র। তারপর তাকালো কুহুর দিকে। মেয়েটির চেহারায় বিষণ্ণতা লেপ্টে আছে। গ্রামীণ রাস্তায় হেঁটে চলেছে ওরা। আয়ানা বুঝেছে দীপ্রভাই গ্রামকে খুব ভালোবাসেন, তাইও একটু বাড়তি কথা যোগ করে বলে, ইস, আগে গ্রাম এত ভালো লাগেনি, মনে হচ্ছে সব দীপ্র দাদাভাইয়ের ম্যাজিক। এই যে, মেয়েটি দীপ্রকে তেল দেওয়ার চেষ্টা করল, সেটা সবাই বুঝল, তবে কেউ কোনো কথা বলতে চাচ্ছিল না। কুহুর কেন যেন দীপ্রর প্রশংসা শুনতে ইচ্ছে করে না। অন্য কোনো বিষয় হলে সে পাত্তাও দিত না, কিন্তু এই লোক প্রশংসার যোগ্য না, সেটা সত্য প্রশংসা হোক কিংবা মিথ্যা। ও পাশ থেকে বলল, কোনো কিছুই ম্যাজিক না আয়ানাপু, তুমি আগে এভাবে তো ঘোরাঘুরি করনি, তাই নতুন জিনিসে আকর্ষণ পাচ্ছ। কথা যা আয়ানার পছন্দ হলো না। আজ কুহু একটু বেশিই কথা বলছে, অথচ মেয়েটিকেও বোকাশোকা বলেই জানে। ঠিক আছে ঠিক আছে, এখন কথা বাদ দিয়ে পা চালা। এই ওদিকটায় ভাজার দোকান আছে, চল খাই। রাত্রি উচ্ছ্বাস নিয়ে বলতেই আয়ানা বিরোধ করে বলল, একদম না, এগুলো আমি খাবই না, শেষে আমার ব্রণ উঠবে। একদিন খেলে কিছু হবে না আয়ানা, তোমরা খাও রাত্রিপু, আমি খুবই হেলথ কনসিয়াস। বলেই মুখ ঘুরিয়ে নিল আয়ানা। ওকে আর কেউ টানল না। দোকানের সামনে আসতেই ভাজার গ্রানে পেটে ইঁদুরের নাচানাচি শুরু হলো। কুঞ্জ পেটুক স্বভাবের, ও সবার আগে বলল, আমি কিন্তু অনেকগুলো খাবো। আয়ানা বড় বিরক্ত হল, বলল, এত খাই খাই করিস কেন তুই? বোনের কথায় কুঞ্জর মুখটা ছোট হয়ে গেল। আপু সবসময় এমন করে। ওর মুখের ভঙ্গি দেখে দীপ্র বলল, এভাবে বলছিস কেন আয়ানা? ও খেতে ভালোবাসে, সেটা তো জানিসই। না মানে, তাই বলে সব সময়, বলে বিড়বিড় করে থেমে গেল। কথাটা দীপ্র একেবারেই পছন্দ করেনি। খাওয়া নিয়ে কথা শোনানো তার ভারী অপছন্দের। কুঞ্জর মুখটা তখনও অন্ধকারে ছেয়ে আছে। কুঞ্জ, একটা প্রতিযোগিতা করবি? কি প্রতিযোগিতা দাদা ভাই? দেখব কে বেশি খেতে পারে, তোর নাকি আমি। কুঞ্জর মুখটায় হাসিতে ভরে উঠল, বলল, তুমি তো বেশি খাবে দাদা ভাই। দেখি না কে জিতে, তোর নিজের উপর ভরসা নেই? আছে, কিন্তু তুমি তো বড়। ঠিক আছে, তোর একটা সমান, আমার 3টে। এবার খুশি তো? ওকে ওকে, তাহলে পারব। বলেই কুঞ্জ দোকানটার ভেতরে চলে গেল। আয়নার মুখটা তখনও শুকনো। ও দাঁড়িয়ে। কুহু বলল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা, আমি যাব না। দীপ্র কিন্তু কুঞ্জর সাথে সাথেই চলে গিয়েছে। আয়না না যেতে চাওয়ায় আর কেউ জোর করল না। ওরাও ভাজার দোকানটায় চলে গেল। আয়নার একটু আশা ছিল দীপ্রভাই হয়তো তাকে ডাকবেন, কিন্তু তেমন কিছুই হলো না। দীপ্র ব্যস্ত কুঞ্জ আর কণাকে নিয়ে। কণা নিজেও খেতে ভীষণ ভালোবাসে। ও জানিয়েছে এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেটা শুনে কুঞ্জর উচ্ছ্বাস বেড়েছে। তবে কুঞ্জ ভীষণ কঠোরভাবে বলে দিয়েছে, কণাপু যেহেতু বড়, তাই কুঞ্জর একটা সমান কণার 2টো ধরতে হবে। কণা প্রথমে একটু ওর সাথে তর্ক করলেও শেষে কিন্তু মেনে নিয়েছে। সেই অনুযায়ী অর্ডার চলছে। কুহুর কাছে জানতে চাওয়া হলো সে কি খাবে। ও অনমনস্ক ছিল, একটু চমকালো। তারপর বলল, আমি কিছু খাবো না। এটা কেমন কথা, খাবি না কেন? এমনি, তোমরা খাও। আজব তো, এমনি আবার কি কথা?
একটা কিছু খা। ভালো লাগছে না, শরীরটাও খারাপ রাত্রিপু। এ কথার পর দীপ্র মুখ খুলল, বলল, কেউ না খেতে চাইলে জোর করিস না রাত্রি। কুহু তাকালো আর চোখে। দীপ্রর কথার পিঠে রাত্রি বলল, তাই বলে কিছুই খাবে না? না খেতে চাইলে খাবে না, চাইলে বাইরে গিয়েও দাঁড়াতে পারে, সেটাই বরং ভালো হয়। কুহু আসলে বাইরে দাঁড়াতে চায়নি, বসতেই চেয়েছিল, তবে দীপ্রর বলা শেষ কথাটা ওর গায়ে লাগল। এ একদম বসা থেকে উঠে দাঁড়াল। এই কুহু, না খেলে বসে থাক। না রাত্রিপু, আমি বাইরে যাই, আয়নাপুও তো ওখানে। বলেই পা বাড়ালো কুহু। দীপ্র নিস্তেজ চোখে তাকালো। ইচ্ছে করেই মেয়েটিকে রাগালো ও, এতে ওর কোনো খারাপ লাগা নেই। কুহু নিজেও তো দীপ্রকে রাগিয়েছে, তাই সমানে সমান দাঁড়ালো। দীপ্র, কুঞ্জ আর কণার খাবারের প্রতিযোগিতা শুরু হয়েছে, আর তাদেরকে চিয়ার্স করে যাচ্ছে রাত্রি। কুহু একবার পেছন ফিরে তাকালো, দেখে নিয়ে আয়ানাকে বলল, মন খারাপ করেছ নাকি? কুহু আসলে ভালো মনের মানুষ, আর ভালো মানুষরা এমনই হয়। এদিকে আয়ানা কুহুর বলা কথাটা ভালোভাবে তো নিলই না, উল্টো বলল, তোর তো খুশি হওয়ারই কথা কুহু। এমন করে বলছো কেন আয়ানাপু? খুশি হব কেন? খুশি হোসনি বলছিস? আজব কথা তো। বলেই কুহু চলে আসলো। ওর মেজাজটা এবার খারাপই হলো। ও এসেছিল ভালো করতে, আর আয়ানাপু সেটাকে কেমনভাবে নিল। ও বিরক্তি নিয়ে পুনরায় ভেতরে প্রবেশ করল। বাইরেও ভালো লাগছে না। দীপ্র ভাইয়ের কথাকে পাত্তা দেওয়া যাবে না, এই লোক কুহুর কোনো কিছুরই যোগ্য না। ও যখন ভেতরে আসলো ঠিক তখনই প্রতিযোগিতা শেষ হলো। দেখা গেল কণা সবথেকে কম খেতে পেরেছে, কুঞ্জ দ্বিতীয় আর দীপ্র প্রথম। কুঞ্জর কিন্তু এতে একটুও মন খারাপ হয়নি, ও বরং দারুণ মজা পেয়েছে। কুহুকে দেখেই নিজের খুশিটা প্রকাশ করে ফেলল। কণাপু আমার সাথে পারেনি, পারেনি। পারলাম না কিভাবে? খেয়েছে তো তোর থেকে বেশি, শুধু নিয়মের বেড়াজালে পড়ে হাঁটতে হলো। ওসব তো আমি জানি না, আমি জিতেছি, তুমি হেরেছ। নিজেও তো হেরেছিস, দীপ্র ভাইয়া তো তোকে হারালো। তাকে কি, আমারই তো ভাই। বলেই দীপ্রর বাহুখানা জড়িয়ে ধরল কুঞ্জ। ছেলেটা সবথেকে মিশুক আর আদুরে। দীপ্রর সাথে ওর এই প্রথমই দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে কত জনম ধরে একসাথে থাকছে ওরা। দীপ্র বিল মিটিয়ে দিয়ে বলল, কারো আর কিছু লাগবে ড্রিঙ্কস আইটেম? রাত্রি বলল, নিয়ে নি কিছু, পথে খাওয়া যাবে, রোদ এখনো পড়েনি। এই কুহু, ড্রিঙ্কস তো খাবি? কুহু হ্যাঁ না কিছুই বলল না। দীপ্র ইশারা করল কুহুর জন্য নিতে। রাত্রি ড্রিঙ্কস নিতে নিতে বলল, আয়ানার জন্য নেব? দীপ্র তাকালো বাইরের দিকে। আয়ানার চোখে মুখে বিরক্তি, এসব কিছুই তার আর ভালো লাগছে না। ড্রিঙ্কস নিল না আয়ানা, তবে কুহু নিয়েছে। ওর গলাটা একদমই শুকিয়ে এসেছিল। তাছাড়া দীপ্র ভাই এখন আর কিছু বলেননি এই বিষয়। অবশ্য বললেও ও পাত্তা দিত না, লোকটা ভারী শয়তান। বোতল খুলতে গিয়ে কুহু বুঝল অনেক শক্ত। কয়েকবার চেষ্টা করেও খুলতে পারল না ও। রাত্রিও চেষ্টা করল, হলো না। মেয়েটির ভাগ্যই বোধহয় খারাপ, তাই তো দীপ্রর সাহায্যেই বোতলের ক্যাপখানা খোলা হলো। রাত্রি যখন বোতলটা ওর হাতে দিল, ও ছোট করে নিঃশ্বাস ফেলল। আসলে ভাগ্য বড় কঠিন জিনিস, একে এড়ানো যায় না। আয়ানা পারলে এখনই ছুটে চলে যায় বাসায়, তবে ও যাচ্ছে না, কারণ এখানে দীপ্র ভাই রয়েছে। এই মানুষটার সাথে রাত্রিপুর ভাব একটু বেশিই বটে। ওদিকে কুহু, যদিও দীপ্র ভাই নিজ থেকেই বিয়েটা ভেঙেছে, তবু বলা যায় না কিছু। ওর আসলে চিন্তাই হয়। কোনো দরকারই ছিল না কুহুর দায়িত্ব নেওয়ার। ছোট চাচা তো হেডমাস্টার ছিলেন, রোজগার করেছেন নিশ্চয়ই, তবে কেন দীপ্র ভাইকেই দায়িত্ব নিতে হবে? অসহ্য লাগে আয়ানার। আর এরই মধ্যে ওর পা হটকে যায়। অন্যমনস্ক হয়ে হাঁটছিল, তার উপর হিল পড়া। ও চিৎকার করে ওঠে। সেই চিৎকারে ঘুরে তাকায় সবাই। আয়ানাকে বসে থাকতে দেখে ছুটে আসে তৎক্ষণাৎ। আয়ানা কেঁদে ফেলে শব্দ করে। কিভাবে পড়লি আয়ানা? উফ, দেখি বলেই রাত্রি ওর পা ধরে হালকা টান দিল। এতে করে আরেক দফায় চিৎকার করে উঠল মেয়েটি। বলা বাহুল্য, রাত্রির চিকিৎসা জ্ঞান আছে টুকটাক। ও এই বিষয়ে একটা কোর্স করেছিল। এতে করে আয়ানার পায়ের ব্যথাটা কমেই গেল। কিন্তু শ্যানা মেয়েটি এবার নাটক শুরু করল। দীপ্র এবার চিন্তিত হয়ে বলল, কিরে, পা ভাঙল নাকি? বুঝতে পারছি না, ব্যথা তো কমে যাওয়ার কথা, জবাব দিল রাত্রি। আয়ানা কাঁদতে কাঁদতে বলল, কমছে না, মনে হচ্ছে পা খুলে পড়ে যাবে। বলেই মৃদু গোঙানি দিয়ে উঠল। কুহুর কপালে চিন্তার ভাঁজ। হিলের সাইজ দেখেই তো অস্থির লাগছে, তার উপর কি চিকন। কণার কেন যেন তেমন প্রতিক্রিয়া নেই।
ও শুধু বোনের কানে কানে এসে বলল, যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি ঢং ধরেছে। কুহু বিরক্ত হল, বলল, চুপ কর তো। আমাকে চুপ করে লাভ নেই, আমার সিক্স সেন্স বলছে দীপ্র ভাইয়ের কোলে চড়ার ইচ্ছে হয়েছে, তাই এমন করছে। কুহু আসলেই বিরক্ত হল, ওর বোন একটু বেশিই করছে, আর সব কথায় দীপ্র ভাইকে টানে। কেন রে, কি দরকার অমন অসভ্য লোককে সব কথায় টানার? ও চোখ রাঙিয়ে আয়ানার কাছে আসলো, পা নাড়িয়ে চাড়িয়ে বলল, আর ঘুরতে হবে না, চলো আমরা ফিরে যাই। সেটাই ভালো হয় রে। আয়ানা, হাত ধরে উঠে আয়। উঠব কিভাবে, আমি তো পা নাড়াতেও পারছি না রাত্রিপু। বলে আয়ানা তাকালো দীপ্রর দিকে। দীপ্রর মুখে ভঙ্গিমা স্বাভাবিক। আয়ানা আশায় আছে দীপ্রভাই তাকে কোলে নেবে, হয়তো নিত। ঠিক তখনই কুঞ্জ বলে উঠল, আমরা আপুকে হাত পা তুলে ধরে নিয়ে যাই, চলো। দুজন হাত ধরবে আর দুজন পা। কুঞ্জর কথা শুনে আয়ানার ইচ্ছে করল ঠাটিয়ে চর বসাতে, তবে ভাবনাটা দীঘল হওয়ার পূর্বেই কণা দিল আরেক চাল। বলল, দারুণ বুদ্ধি রে কুঞ্জ, চলো সবাই আয়ানাপুকে উঠিয়ে নিই। বলেই হাত পা ধরে ওঠানোর প্রস্তুতি নিল কণা। আয়ানা তড়িৎ গতিতে প্রতিবাদ করে বলল, একদম না, আমাকে উঠতে সাহায্য করলেই হবে, আমি পারব। হুট করেই ওর চিন্তা গেল বদলে, সবারই চোখে পড়ল। তবে কেউ তেমন পাত্তা না দিলেও কণা ঠিকই বোনের কানের কাছে এসে বলল, যেটা বলেছিলাম তাই হলো, ফলে তো গেল। তাই তো বলে গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। আয়ানাপু বড় শেয়ানা, দীপ্র ভাইকে পটাতে চাচ্ছে, তুই বুঝতে পারছিস না কেন আপু? কুহু জবাব দিল না, স্থির রইল। ও নিজেও বেশ কিছু জিনিস বুঝতে পারে, তবে ও আমলে নেয় না। এখনও নিল না, নেবেই বা কেন? দীপ্রদিমান তার কি হয়? কেউ না, কেউ না মানে কেউ না। রক্তের সম্পর্কটি না থাকলে এই লোকটার মুখও দেখত না ও। আয়ানাকে নিয়ে বাড়িতে ফিরতেই মোটামুটি একটা শোরগোল হয়ে গেল। ওর মা ছুটে এসে একদম কেঁদে ফেললেন। সেই কান্না চলল প্রায় 10 মিনিট। 10 মিনিট পর কান্নার বিরতি এলো। তিনি দীপ্রর দিকে চাইলেন। এটা কিভাবে হলো দীপ্র? তুই সাথে থাকতেও কিভাবে পড়ল? কতটা অযৌক্তিক প্রশ্ন। আয়না তো ছোট বাচ্চা নয়, এমনও না যে তাকে কোলে রাখা হয়েছিল আর সে কোল থেকে পড়ে গিয়েছে। দীপ্র একটু গলা পরিষ্কারের মতন করে বলল, ও হিল পরে পড়ে গিয়েছে মেজো চাচি, কিভাবে পড়ল সেটা তো আয়ানাই ভালো বলতে পারবে। আচ্ছা, দীপ্র ভাই কি আয়ানাকে অবজ্ঞা করছে? নতুবা এভাবে কেন বলল? নাকি কুঞ্জকে তখন কথা শোনানোতে দীপ্র ভাই রেগে আছেন? আয়ানা বিশাল ভাবনায় পড়ল। ওর খারাপ লাগছে খুব, এটা মেনে নেওয়া যায় না। ও ঠোঁট কামড়ে ধরল। অভ্যেস নেই গ্রামের রাস্তায় হিল পরে হাঁটার, তাই হয়তো পড়ে গিয়েছ মেজমামি। ওকে বরং ঘরে নিয়ে যাই, রেস্ট করুক। রাত্রির সাথে তাল মিলিয়ে ভদ্রমহিলা বললেন, তাই চল। কি একটা ঘটনা! ইস, মেয়েটার পায়ের চেকআপ দরকার, ওর বাবাকে কল করতে হবে, আমার আর ভালো লাগে না। বলেই তিনি আরেক দফায় কাঁদতে লাগলেন। শহরের আবহাওয়া, এসির হিমশীতল বাতাস, ঝকঝকে তকতকে ঘরবাড়ি, সবকিছু তিনি ভীষণ মিস করেন। ইচ্ছে হয় এক ছুটে চলে যেতে, কিন্তু সেই কপালটি নেই। তিনি কান্না থামালেন। রাত্রির সাহায্যে আয়ানাকে ঘরে নিয়ে যাওয়া হলো। কণা মুখ টিপে হাসছিল, ওর কেন যেন মজা লাগছে। সেটা মা লক্ষ্য করলেন। মেয়ের কাছাকাছি এসে বললেন, এসব হাসাহাসির মানে কি কণা? এ কেমন বেয়াদবি! উফ মা, তুমি জানোই না, সব ঢং, বিরক্ত লাগে আমার। কণার মুখের ভঙ্গিমায় বদল এলো। ভদ্রমহিলা মেয়েকে প্রশ্রয় দিলেন না, বরং কঠিন সুরে বললেন, এমন বেয়াদবি আর করবে না, যাও ঘরে যাও, বেশি বড় হয়ে গিয়েছ না, যাও ঘরে। মায়ের হঠাৎ রেগে যাওয়াটা কণাকে বিস্মিত করল। ও কিছু একটা বলতে চাচ্ছিল, তবে মা এমনভাবে তাকালেন যে আর কিছুই বলার সাহস হল না। কণা দ্রুত পায়ে দোতলার দিকে ছুটল। কুহু ওর পেছন পেছন যেতে নিচ্ছিল। ঠিক তখনই মায়ের ডাক পড়ল। ও থামল। মা কাছে এলেন। তার চোখ দুটোই কঠিন কিছু ভাসছে। কুহু সেই রহস্যভেদের চেষ্টা করল, তবে ব্যর্থ হল। কিছু বলবে মা? হ্যাঁ বলো, শুনছি আমি। তুমি এখন থেকে বিপ্রর থেকে দূরে থাকবে কুহু। সে তোমার চাচাতো ভাই, তাই আমি চাইলেও পুরো দূরে থাকার কথা বলতে পারবো না। তবে তবে দূরে থাকবে, বুঝলে তুমি? কুহু ছোট করে বলল, আমি তো দূরেই থাকি মা। সত্যিই তো, কুহু দূরেই থাকে। তবু বলার জন্য কথাটা বললেন। একটা নিঃশ্বাস ফেললেন। এগিয়ে এসে মেয়ের গাল ছুঁয়ে বললেন, একটা ভুল হয়ে গিয়েছে,
তোমাকে দীপ্রর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমাদের অনেক ভোগান্তি দেবে, তবে এটা ধরে বসে থাকলে তো চলবে না। তুমি পড়াশোনায় মন দাও কুহু, আর কেঁদে লাভ নেই। অনেক তো কান্নাকাটি হলো, তোমার বাবা নিয়ে আজ কতগুলো দিন হলো বলো তো। বলেই কেঁদে ফেললেন নারীটি। কুহু কি বলবে বুঝল না, শুধু তাকিয়ে রইল। একটা সময় পর অনুভব করল ওর খুব ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরতে, কিন্তু দ্বিধা কাজ করছে। পরিবারের বড় মেয়ে হওয়াতেই এই দ্বিধা। ও চাইলেও মাকে জড়িয়ে ধরতে পারল না, তবে মাথাটা নত করে বলল, দীপ্রভাই আমার দায়িত্ব না নিলে কি তোমার খুব অসুবিধা হবে মা? আমি কিছু একটা করে নেব না হয়। ওনার থেকে টাকা নিতে আমার ভীষণ অস্বস্তি হয়। টাকা নিতে অস্বস্তি হয়? কথাটা একটি সময় নিয়ে বুঝলেন নারীটি। তারপর বললেন, দীপ্র তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ। বলনি তো? বলবো করে বলা হয়নি। আমি রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। মেয়ের কথা শুনলেন নারীটি। তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, তোমার দাদির সাথে কথা বলবো আমি। আমিও চাচ্ছি না দীপ্র তোমার দায়িত্ব নিক। সে তোমার চাচাতো ভাই, স্বামী তো নয়। দীপ্র এসেছিল পানি নিতে, ঠিক তখনই শেষ কথাগুলো শুনতে পেল। কুহুর নজর ছিল নত করা। ও চাইতেই মানুষটার চোখের সাথে চোখের মিলন ঘটল। কেন যেন কেঁপে উঠল মেয়েটির শরীর, অথচ দীপ্রর দৃষ্টিতে কোনো উত্তাপই নেই, বরং ভীষণ স্থির। কুহু বসেছিল। ঠিক তখনই রাত্রির আগমন। মুখটা কেমন থমথমে। ওকে দেখেই ঠিক হয়ে বসল কুহু। কিছু হয়েছে রাত্রিপু? হয়নি, তবে হবে রে। ওমা, কি হবে? মাত্র শুনে এলাম নানিজানের সাথে ছোট মামি কথা বলছেন। মা, কি কথা বলছে? দীপ্রভাইয়ের বিষয়ে। ওহ, বলে মৌন হয়ে গেল কুহু। রাত্রি হতাশার নিঃশ্বাস ফেলে বলল, দীপ্রভাই কেন এমন করল কে জানে। থাক না রাত্রিপু, ওনার ইচ্ছে হয়েছে তাই আমাকে নিয়ে খেলল। না রে, এটা আমার বিশ্বাস হয় না। ছোটবেলার কথা মনে নেই তোর? কুহু কিছু না বলে চেয়ে রইল। রাত্রি স্মৃতিচারণ করে বলল, তুই মনে করে দেখ, আমাদের মাঝে দীপ্রভাই কাকে সবথেকে আদর করত? তোকেই তো, তাই না? কুহু স্মরণ করল। হ্যাঁ, সত্যিই তাই। লোকটা তাকে এককালে ভীষণ স্নেহ করত। সেই মানুষটা কেন এমন করবে কুহু? মানুষ বদলায় রাত্রিপু। দীপ্রভাই বদলায়নি রে, একদমই বদলায়নি। হয়তো বদলেছে। ছোটবেলায় আমি ওনার স্নেহের ছিলাম, বড় হয়েও যে তেমন থাকব সেটার তো কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই রাত্রিপু। তার থেকেও বড় কথা, ছোটবেলায় উনি আমাকে স্নেহ করতেন অন্য সম্পর্ক ধরে, সেটার বদল ধরতে যাচ্ছিল। সেটা হয়তো মানতে পারেননি। তেমন হলে আগে কেন মানা করল না? ঠিক তাই, তবে আগে কেন মানা করল না? এই একটা প্রশ্নের উত্তর তো কুহুর নিকট নেই। ও নিজেও তো এই উত্তর খুঁজে বেড়ায়। মাঝে অনেক বছর কেটেছে, দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু তবু যেই মানুষটা ভীষণ আদরে রাখত সেই মানুষটা এভাবে অপমান করতে পারে? কুহুর কান্না পায়, ভীষণ কান্না। তবে ও কাঁদতে চায় না কারো সামনে। এই ঝড়টা ওর নিজের। একান্ত কিছু ঝড় একান্তভাবেই সামলাতে হয়। রাতের খাবারের সময় সবাই এসেছে, আয়ানাও এসেছে। তার চোখ মুখ গম্ভীর। সবাই ওর খোঁজ নিয়েছে, তবে দীপ্রভাই তেমন একটা খোঁজ নিল না। খোঁজ নিল না বলতে আলাদা করে নিল না, একবার ঘরে গিয়ে দেখলও না। এই নিয়েই ওর মনে একটা রাগ তৈরি হয়েছে। দাদিজানকে নিয়ে এলো, কণা বসিয়ে দিল চেয়ারে। খাবার বেড়ে দেওয়ার পর তিনি বললেন, আহ কাদের, কোথায় চলে গেলি বাবা? তোকে ছাড়া সব কেমন মলিন। বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের কষ্টটা ভীষণ আলাদা হয়, এই কষ্টটা কোনোভাবে ব্যাখ্যা সম্ভব নয়। সবাই থম ধরলে কেন? খাওয়া শুরু কর। শুরুর দিকে আমার কাদের বলতো, মা একদিন সব আবার আগের মতন হবে, ভাইজানরা ফিরবেন, আমরা সবাই এক হব। হলেও তাই, কিন্তু সেটা দেখার জন্য আমার ছেলেটা রইল না। বলে চোখের জলটুকু মুছলেন তিনি। দীপ্রর প্লেটে ভাত, ও নাড়াচাড়া করে কথাগুলো শুনছিল। কুহু নীরব হয়ে বসে। বাবার কথা মনে পড়লেই সবটা কেমন যেন লাগে। খাও তোমরা, ছোট বউ তরকারি দাও সবাইকে। ববিতা তরকারির বাটি নিয়ে বেড়ে দিতে লাগলেন। তিনি পাথরের মতন আচরণ করছেন,
নিঃস্ব হয়ে যাওয়ার পর মানুষ পাথরের মতনই হয়ে যায়, যদিও কখনো সখনো পাথরের মাঝেও ফাতল ধরে, আর তখন আষাঢ়ের বৃষ্টির মতন কাঁদতে ইচ্ছে করে। বাইরে বৃষ্টি হচ্ছে, দীপ্র নিজের কক্ষে বসেই কাজ করছিল, তবে এই কাজে মন থাকছে না। এমনটা খুব অল্পই হয় ওর সাথে। ও বরাবরই কর্মঠ, স্বভাবতই কাজে মন না বসলে সেই কাজ আরও বেশি করে ও। আজও তাই ঘটছে। কাজে মন বসছে না, তবে মনকে জোর করে বসিয়ে রেখেছে। এতে ধীরে হলেও কাজগুলো আগাচ্ছে। দীপ্রর এই স্বভাবটা দারুণ, তাই তো ওর শিক্ষক বলতেন, দীপ্র, তোমার মতন ডেডিকেটেড মানুষ খুব কমই জন্ম নেয়, নিজেকে হারিয়ে ফেলো না। এই কথাটা বারবার মনে করে ও। যখনই মনে হয় তখনই ভেতর থেকে অন্যরকম শক্তি কাজ করে। বাইরের বৃষ্টি ওর কাজে বিরতি দিল। জানালাটা দুলছে, বারবার আঘাত করছে, এতে মনোযোগ সরে যাচ্ছে। ও ল্যাপটপ রেখে গিয়ে জানালা লাগাতে এলো। ঠিক তখনই নজরে এলো বৃষ্টিতে ভিজে চলেছে এক নারী অবয়ব। একটু ভালো মতন দেখলে বোঝা যায় অবয়বটি কুহুর। মেয়েটি দুহাত মেলে দিয়ে ভিজে চলেছে, বোধহয় অনেকক্ষণ হয়ে গিয়েছে। একদম ভিজে চুপচুপ হয়ে ফিরল কুহু। দীপ্রর ঘরখানা পেরিয়ে যাবার পথেই কণ্ঠটা শোনা গেল, মাঝরাতে বাইরে গিয়ে ভিজছিলি কেন কুহু? কেঁপে উঠল মেয়েটি। এমনিতেই বেশ অনেকটা সময় ভিজেছে, শুধু ভিজেইনি, কেঁদেছেও, তাই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। করিডোরে টিমটিম করে আলো জ্বলছে, হলদেটে তার রং, অনেকটা সন্ধ্যা রাতের মতন। কি হলো, জবাব কোথায়? কুহুর জবাব দিতে মন চায় না, তবে ও দেখাতে চায় না নিজের রাগটুকুও, তাই ছোট করে বলে, এমনি। তাই বলে মাঝরাতে? ছাদে তালা দেয়া, পিচ্ছিল হয়ে আছে, রেলিংয়ের কাজ চলছে। রেলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, অথচ দীপ্রর জানা নেই বিষয়টি। অবশ্য বাড়িতে খুব কম থাকা হচ্ছে তার। কয়েক সেকেন্ড পর মেয়েটি পা বাড়াতেই দীপ্রর রাশভারী গলা, যেতে বলেছি? কুহু মনে মনে আউড়ল, আপনি বলার কে? তবে মুখে তেমন কিছু বলল না, দাঁড়িয়ে রইল। চাচি কি বলেছে? সহজ কথায় কুহু বলল, আপনার সাথে দূরত্ব রাখতে। তুই কি সিদ্ধান্ত নিলি? আমার সিদ্ধান্তের মূল্য নেই। কে বলেছে নেই? আমার মনে হয়েছে। দীপ্র মৌন রইল কয়েক সেকেন্ড, তারপর বলল, তার মানে দূরত্ব রাখছিস? কুহুর বলতে ইচ্ছে হয়, দূরত্ব তার সাথে রাখা যায় যার সাথে ঘনিষ্ঠতা থাকে। আপনার সাথে তো আমার ঘনিষ্ঠতা ছিলই না দীপ্র ভাই। চুপ কেন? আবারও শোধায় দীপ্র। কুহুর শরীর কাঁপছে, ভীষণ ঠান্ডা লাগছে। আমার কোনো সিদ্ধান্ত নেই, কোনো কিছু বলারও নেই। যা হয়েছে তা একটা অতীত। স্বীয় ঠোঁট কামড়ে ধরে দীপ্র, মিনমিনে সুরে বলে, অতীত আমাদের পিছু ছাড়ে না কুহু, কক্ষণই ছাড়ে না। মানুষটার কথায় খুব সূক্ষ্ম রহস্য পাওয়া যায়, তবে কুহু সেসব পাত্তা দেয় না। ও কাঁপতে কাঁপতে বলে, রাত অনেক বেশি, আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, আমায় মাফ করবেন। তারপর আর এক সেকেন্ডও সময় নেয়নি ও। বড় বড় পায়ে নিজের কক্ষের দিকে এগিয়ে গিয়েছে। দীপ্রও আর আটকায়নি। আটকাবেই বা কেমন করে? অধিকার তার নেই, একদমই নেই। জামা কাপড় বদলে নিল কুহু। চুলগুলো মুছতে মুছতে আরশির সামনে এসে দাঁড়াল। ভীষণ খারাপ লাগা কাজ করছিল, কাঁদতে ইচ্ছা হচ্ছিল, আর বৃষ্টিরও প্রয়োজন ছিল। বৃষ্টিতে ভিজে কাঁদলে সেই চোখের জল কেউ দেখে না, তখন ইচ্ছে মতন কাঁদা যায়। সৃষ্টিকর্তা সেই সুযোগটি দিতেই কুহু লুফে নিয়েছিল। তবে দীপ্রর সাথে দেখা হওয়াটা ওর মনকে প্রভাবিত করল। কঠিন ব্যক্তিত্ব দেখানো দীপ্র আজকার সিদ্ধান্তের কথা জানতে চেয়েছে। এসবের মাঝে লুকায়িত কিছু কি আছে? হয়তো আছে, অপমান লুকিয়েই আছে। কুহুর তো তাই মনে হয়। মানুষটা তাকে স্মরণ করালো তার সিদ্ধান্তের মূল্য নেই। মূল্য যদি থাকতই তবে বিয়ের বিষয়টি ঘটতই না। আয়ানার শরীর কাঁপছে,
থমথমে মুখে মায়ের ঘরে এসে পৌঁছল। মা বিরক্ত হয়ে বললেন, এই মাঝরাতে এভাবে কেউ দরজা ধাক্কায় আয়ানা? এমন ম্যানারলেস কবে থেকে হলে তুমি? তুমি জানো কি হয়েছে? কি হয়েছে যার জন্য এভাবে ঘুম নষ্ট করলে? তুমি ঘুমিয়েই থাকো মা, আমি মাত্রই দেখলাম কুহু দীপ্রদাদা ভাইয়ের সাথে কথা বলছে, অথচ চাচি কি বলেছিলেন? শোনো, এসব মুখের কথা মা, আসলে চাচি কৌশলে কুহু আর দীপ্রদাদা ভাইকে এক করতে চাচ্ছেন। সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলেন আবিদা, তারপর ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, তুমি এতটা উদ্বিগ্ন কেন হচ্ছ আয়ানা? কেন হচ্ছে সেটা বুঝো না তুমি? আমি তোমাকে সিরিয়াসভাবে নিইনি। তুমি সত্যি দীপ্রকে চাও আয়ানা? একদম সিরিয়াস? আয়ানার চোখ দুটো নোনা জলে চিকচিক করে উঠল, এক বিন্দু গাল বেয়ে গড়িয়েও পড়ল। এতেই যা বোঝার বুঝে গেলেন আবিদা। রাতবিরেতে আলোচনা চলছে। আয়নার বাবা আনোয়ার বেশ চিন্তিত, সেই সাথে রাগান্বিতও বোধ করলেন। দীপ্রকেই কেনা পছন্দ করতে গেলে তুমি? আমার মাথাটা খারাপ করে দেবে। যদি দীপ্রর সাথে কুহুর বিয়ে হতো তখন কি করতে? বিয়ে তো হয়নি বাবা, তাহলে একথা কেন আসছে? যদি হতো? জানি না, আমি হয়তো খুন করে ফেলতাম। চুপ একদম, যা তা কথা বলবে না। বাবার ধমকে আয়না মিয়ে গেল। আবিদা হতাশ কণ্ঠে বললেন, এখন কি করবে? বিষয়টা কোন দিকে যাবে খেয়াল করেছ? কুহুর সাথে বিয়ের ব্যাপার উঠেছিল, সব ঠিকঠাকই তো চলছিল। এখন যদি আয়না সেই জায়গায় আসে তখন বিষয়টি কতটা খারাপ হয় বলো তো? কথাটা পছন্দ হলো না আয়নার। ও দাঁড়িয়ে গেল, রাগ দেখিয়ে বলল, তখন থেকে একই রকম কথা বলছো বাবা। কুহু এখানে কেন আসবে? দীপ্র দাদাভাই নিজেই তো বিয়ে ভেঙেছে। তুমি ছোট মানুষ, চুপ করে থাকো। সেই ছোট মানুষ থাকো তোমরা, ভাতিজির জন্য দরদ উতলে পড়ে বলে গটগট শব্দে স্থান ত্যাগ করে আয়ানা। আবিদা চিন্তিত সুরে বলে, খেয়াল করেছ ওর জেদটা মারাত্মক, এমন তো আগে করেনি। আনোয়ার ভারী চিন্তায় পড়লেন। আবিদা আবারও বললেন, মাথা কাজ করছে না, এখানে আসাই ঠিক হয়নি, জানি না কি করবে, আমার সংসারে অশান্তি না হোক বলে তিনিও উঠে চলে গেলেন। রয়ে গেলেন আনোয়ার একা। তিনি সমগ্র বিষয়টা নিয়ে ভেবে চলেছেন। এই ভাবনার মধ্যে উঠে এসেছে দীপ্রর ব্যক্তিত্ব। ছেলেটা অল্প বয়সে দারুণ সব কাজ করে চলেছে। সব মিলিয়ে মেয়ে জামাই হিসেবে দারুণ চয়েস হবে। কিন্তু কুহুর ব্যাপারটা যে ভাবিয়ে তোলে, এখানে এসেই আটকে যেতে হয়। পরিস্থিতি বড় জটিল। ঝড় একটু নেমেছিল, বৃষ্টিতে ভিজে সেটা আবার বাড়িয়েছে কুহু। সকাল সকাল তার অবস্থা আরও নাজেহাল হল। ও একটা ঔষধ খেয়েছিল, তবে তা কাজে দিচ্ছে না। নাশতার টেবিলে অল্প একটু খেয়ে চলে এসেছে। এরই মধ্যে খবর এলো দাদিজান নাকি ডেকেছেন। কুহুর শরীর একটুও নড়তে চাচ্ছে না, তবে না গিয়েও যে উপায় নেই। ও উঠল ধীর পায়ে, তারপর অনেকটা স্বাভাবিকভাবেই ছোটার চেষ্টা করল, যেন কেউ না ধরতে পারে। আসবো দাদিজান? বৃদ্ধা বরাবরের মতনই তসবি পাঠ করছিলেন। কুহুকে দেখে বললেন, আয়। ছোট কদমে ভেতরে প্রবেশ করল কুহু, বসল দাদির পাশে, দৃষ্টি ফেলে সামান্য হাসল। মন খারাপ নাকি? না তো। হাসার মধ্যে কেমন সুখ নাই। সুখ তো হারিয়ে গেছে দাদিজান, বাবা চলে যাওয়ার পরই সব হারায় গেছে। দাদিজান আবার তসবি পাঠ করলেন, তারপর বললেন, হায়াত মৌত তো আমাদের হাতে নাই কুহু, বিয়েটাও আমাদের হাতে নাই, তাই না দাদিজান? এ কথায় বৃদ্ধা একটু থামলেন, উত্তর করলেন না। কুহু মাথাটা নামিয়ে বললেন, মায়ের দোষ নেই, আমিই চাই না দীপ্রভাই আমার দায়িত্ব নিক। কুহু জানে তাকে কি বলা হবে, তাই তো আধে ভাগেই নিজের কথাটি জানালো। বৃদ্ধা একটু সময় নিয়ে বললেন, পরিস্থিতি কিন্তু ভালো না কুহু, তোর মায়ের হাতে কিচ্ছু নাই। কাদের এত ভালো মানুষ যে নিজের সব রোজগার স্কুলটার পেছনে দিয়ে দিচ্ছে। হয়তো বুঝে নিয়ে এত দ্রুত চলে যেতে হবে, না হলে একটা পথ করে যেত বলে দাদিজান আফসোস করলেন। কুহু বলল, এটা নিয়ে তো আমাদের কখনো দ্বিমত ছিল না দাদিজান, আমরাও চেয়েছি স্কুলটার উন্নয়ন হোক। দীপ্র দায়িত্ব নিলে কি সমস্যা বলতো আমায়?
তোর মায়ের জন্য চাপ হবে সব সামাল দিতে। তুই শহরে গিয়ে পড়াশোনা করছিস, সেটার খরচা কিভাবে দেবে বলতো? কুহু মাথাটা নামিয়ে ফেলল, ছোট করে বলল, দায়িত্ব মানে কি টাকা দেওয়া দাদিজান? কুহুর কথা বুঝলেন না বৃদ্ধা, তিনি তাকিয়ে রইলেন। কুহু বলল, তিনি যে আমাকে অপমান করলেন, সেই বেলায় কারো কোনো যায় আসে না। আমার কি আত্মসম্মান নেই? এ কথার জবাব আসলেই দিতে পারলেন না বৃদ্ধা। কুহু কেমন অভিমান করে বলল, আপনি যে আপনার নাতিকে বেশি ভালোবাসেন তা প্রমাণ হয়ে গেল। ওর অভিমান দেখে হেসে ফেললেন বৃদ্ধা, মাথায় হাত বুলিয়ে বললেন, পাগল রে, তোকেই বেশি ভালোবাসি। সেটা তো দেখতেই পাচ্ছি। যদি তেমনই হয় তবে উনার থেকে সাহায্য নিতে বলবেন না, আমি দয়া নিতে চাই না। এটাকে দয়া মনে হলো তোর? কুহু জবাব দিল না। দাদিজান ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, তুই যা বলবি তাই হবে। তোর বাবা চাইতো না বাপদাদার সম্পত্তি বিক্রি করতে, সে তো নেই, এখন চাইলেই বিক্রি করা যাবে, তখন আর সমস্যা হবে না বলে কুহু বিরোধ করে বলল, তেমন কিচ্ছু হবে না দাদিজান, আমরা বিক্রি করব না কোনো কিছুই। বাবা যা চাইতেন, যা করতেন তাই হবে বলে কুহু নিজের বক্তব্য রাখল। বৃদ্ধা বললেন, খরচা কিভাবে জোগাড় করবি তাহলে? একটা কিছু করে নেব, আপনি চিন্তা করবেন না, শুধু দয়ায় বাঁচতে বলবেন না বলেই দাদির হাতখানা ধরল কুহু। বৃদ্ধার বয়স হয়েছে, শরীরে ঢিল এসেছে সেই কবেই, এখন শুধু মৃত্যুর অপেক্ষা করতে ইচ্ছে করে। দুনিয়ার মোহ এখন কেটে গিয়েছে, এখন মৃত্যুই সবথেকে রহস্যময় ও সুন্দর মনে হয়। একই সময় ডাকা হলো দীপ্রকেও। ছেলেটাকে দেখে একপাশে গিয়ে দাঁড়ালো কুহু। দাদিজান বললেন, তোমার দায়িত্ব কমে গেল দীপ্র। দীপ্রর চেহারায় একটা কঠোর ভাব এলো। বৃদ্ধা বললেন, কুহু তোমাকে দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে। এবারেও কথা বলল না দীপ্র। দাদিজান ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, শোনো, আমি জানি বিষয়গুলো জটিল হয়েছে, তবে দুজন সম্পর্ক ঠিক করে নেবে। কি নেবে তো? কুহুর দিকে তাকালেন বৃদ্ধা। ও জবাব না দেওয়াতে দীপ্র এবার বলল, দাদিজান, আমি সম্পর্ক ঠিক রাখতে চাচ্ছিলাম, সেই জন্যই দায়িত্ব নিতে চেয়েছিলাম। সেটা অস্বীকার করে বরং সম্পর্ক নষ্ট করা হলো। কুহুর কাছে এটা অসম্মানজনক মনে হয়েছে, তাই সে নাকচ করেছে। এবার দীপ্র পাশ ফিরে চাইল। কুহু একদম স্থির, চোখের পলকও বোধহয় পড়ছে না। এখানে অসম্মানজনকের কি হল? ছোট একটা মানুষ, কার কথায় আপনারা কি শুরু করলেন দাদিজান? এবার প্রতিবাদ করে উঠল কুহু, বলল, আমি ছোট নই। বিরক্তি নিয়ে পুনরায় তাকাল দীপ্র। কুহু এক হাতে নিজের জামাখানা চেপে ধরল। আপনি দায়িত্ব নিতে চেয়েছেন, আমি বলেছি প্রয়োজন নেই, বিষয়টা এই অবধি। ও আচ্ছা, ঠিক আছে দাদিজান, আমি আসছি বলেই চলে গেল দীপ্র। বোঝা গেল তার খুব রাগ উঠেছে। দাদিজান চিন্তিত বোধায়, তবে কুহু নিজের কথায় অটল। সে বড় সাহস করে কথাগুলো বলেছে, তাই কোনো নড়চড় নেই এই সিদ্ধান্তের।